আর পাঞ্জাবে দ্য বার্নিং ট্রেন, ভয়ঙ্কর ছবিটা। গরিব রথ এক্সপ্রেস, দাউ দাউ করে আগুন জ্বলছে। অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল এই ট্রেনটি। ধোঁয়া বেরোতে দেখেই চালক ট্রেন থামিয়ে দেন, আর যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনাতেই রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের 3টি কোচ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে 48 ঘন্টার যুদ্ধবিরতির পর আবারও আফগানিস্তানে হামলা। এবার আফগানিস্তানের উপর বড়সড় হামলা পাকিস্তানের। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতেই 3 জন ক্রিকেটার সহ 8 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের 3 ক্রিকেটার কবির, শিফঘাতুল্লাহ এবং হারুন। প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আফগানরা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। 3 ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান ফুঁসছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তারা শহীদ হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শরানায় গিয়েছিলেন। শোক প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। নজর রাখবো এবার কাথি হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে রহস্য। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। আর গতকাল তমলুকের নার্সিংহোম থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর বাড়ি ফিরেই অসুস্থ অ্যানেস্থেটিস্টকে শালিনী দাস তাকে বাড়ি থেকে বেরোনোর সময় নাকি মেয়ের হাতে কোনো চ্যানেল ছিল না, কিন্তু তারপর যখন সে বাড়ি ফিরলো তখন দেখা গেল যে মেয়ের হাতে চ্যানেল রয়েছে। একাধিক ধোঁয়াশা। নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। তারপর সিসি ক্যামেরা ফুটেজে কি দেখা যাচ্ছে দেখাই আপনাদের সেই সিসি ক্যামেরা ফুটেজ। দেখুন, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। শালিনী দাস এবং চিকিৎসক শালিনী দাস, তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, বেরোনোর সময় তার হাতে চ্যানেল ছিল না, কিন্তু বাড়ি ফেরার সময় চিকিৎসকের হাতে চ্যানেল কিভাবে? রহস্য মৃত্যু এবং একাধিক প্রশ্ন উঠছে এই গোটা ঘটনা থেকে। রক্তপাতের ঘটনা এবং রক্তপাতের পরই অসুস্থ চিকিৎসক, তার মায়ের কথাও জানা যাচ্ছে। এবং ময়না তদন্তে কি উঠে আসে? অবশ্যই ময়না তদন্তের সেই রিপোর্টের দিকেই পুলিশের নজর রয়েছে। রক্তপাতের পরই অসুস্থ হয়ে পড়েন শালিনী দাস, তার মাও বলছেন। একাধিক প্রশ্ন উঠছে, এই জটগুলো খুলবে কিভাবে? সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকে জানতে পারবো। সুজিত, এই মৃত্যুর ঘটনায় এমনিতেই রহস্য দানা বেঁধেছে, যে জটগুলো রয়েছে সেই জটগুলো খুলবে কিভাবে? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, একাধিকভাবে কিন্তু তদন্ত চলছে, একাধিক পর্যায়ে। কারণ একদিকে জেনারেল প্রশাসন, সাধারণ প্রশাসন, সঙ্গে স্বাস্থ্য দপ্তর, অন্যদিকে পুলিশ, সব মিলিয়ে তদন্ত কেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সোনিয়া স্বাভাবিক। কারণ 31 বছর, অর্থাৎ কিনা 30 পেরোনো একজন মহিলা চিকিৎসক, যার কিনা মৃত্যু, এবং সেই মৃত্যু নিয়ে সে ডিউটিতে গেছিল। সে কাজ যেখানে করে মহিষাদলের নার্সিংহোমে গিয়ে সুস্থভাবে ফিরে এসে তমলুকে আরেকটি নার্সিংহোমে গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি কিন্তু বাড়িও ফিরেছিলেন। কিন্তু বাড়ি ফেরার সময় তার মা দেখেন হাতে একটি চ্যানেল। এই যে চ্যানেল, কি কারণে মেয়ে কি অসুস্থ হয়েছিলেন? অসুস্থ হলে কীভাবে কি হয়েছিল, কেন তার হাতে চ্যানেল গেল, কি কে করলো, সব কিছু কিন্তু সামনে আসছে। এবং সব মিলিয়ে সোনিয়া বিষয়টি নিয়ে রীতিমতো রহস্য দেখা দিয়েছে। শালিনী দাস বাড়ি যাওয়ার পর তার মা এই উত্তরগুলো তার কাছ থেকে পায়নি।
কারোর কাছ থেকে পায়নি। এখনো পর্যন্ত তিনি ঘরবন্দি হয়ে পড়েছেন, কেন তার মেয়ে, তার স্বপ্ন ছিল ডাক্তার হয়েছে তার মেয়ে, যার মেয়ে কিন্তু তমলুকে 2 বছর ধরে হাসপাতালে ছিলেন এবং সেখানেই মা মেয়ে থাকতেন, তমলুকে এখনও থাকতেন এবং 2 মাস হলো কাঁথিতে তার বদলি হয়েছে। সেখানে গেলেও এখানেই কিন্তু তার কর্মকাণ্ড বিভিন্ন জায়গায়, সেখানে কিনা মহিষাদলে সকালে যেখানে সুস্থভাবে গেলেন, ফিরলেন সুস্থভাবে, সেখান থেকে একেবারে সুজিতা আসবো, সঙ্গে থাকো। কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নাই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে। চ্যানেল কে পড়ালো, একাধিক প্রশ্ন তো উঠছে, কিন্তু সুজিতের কাছে আবারও যাব। সুজিত, যে বক্তব্য আমরা দর্শকদেরকেও শোনালাম, শালিনী দাসের মা তিনি তো বলছেন যে হাসপাতাল থেকেই চ্যানেল করে দিয়েছে। দেখো, হাসপাতাল থেকে করে দিয়েছে না নিজে করতে পারেন চিকিৎসক, সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিউজ 18 বাংলায় একমাত্র আমরা এখনই দেখাতে পারবো বা জানাতে পারবো, সে যখন ওই যে মহিলা চিকিৎসক যে নার্সিংহোমের লাস্ট যে চিকিৎসার জন্য গেছিলেন, ওটি রুমে ছিলেন যে চিকিৎসক, তার সঙ্গে সেই চিকিৎসক কিন্তু বেশ কিছু কথা বলেছেন। সেখানে ফোনের কথা বলেছেন। কি ফোন না, বাড়ি থেকে কাজের যে মাসি আছেন তিনি ফোন করেছিলেন, মা কোথাও যেতে চাইছেন। সেই মা কোথা যেতে চাইছেন না, বাড়ির বাইরে যেতে না বলে মাসিকে সে কিন্তু কড়া নির্দেশ দিয়েছিল যে মাকে এখনই বেরোতে দিও না, আমি যাচ্ছি বাড়ি। তাহলে বাড়ি তিনি কিন্তু গেলেন, কিন্তু হাতে চ্যানেল, কোথাও কি একটু অসুস্থ বোধ করায় নিজে থেকে চ্যানেল লাগিয়েছিলেন না কে লাগিয়ে দিচ্ছেন সেটা সামনে যেমন আসছে না, তেমনই কিন্তু বাড়ি ফিরে বাথরুমে ঢুকে কিন্তু কাজের মাসিকে বলেছিলেন যে আমাকে জামাপত্র সব কিছু দাও, ড্রেস, এবং সেই চেয়ে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আবার বেরিয়েও আসেন বাথরুম থেকে। আসার পরে কিন্তু টলে পড়েন, টলে পড়লেও কিন্তু পুরোপুরি পড়েননি। কিভাবে না, আলতুভাবে তিনি কিন্তু শরীরটা এলিয়ে দেন বিছানায়, এবং সেই যে পড়ে যাওয়া, তার ফলে খুব যে আহত হয়েছে তা নয়। কিন্তু তাহলে সুজিত, একেবারেই আসবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। একজন প্রত্যক্ষদর্শী তিনি কি বলেছেন দেখি। গতকাল আমি দোকানে ছিলাম, ম্যাডাম দেখি ঢুকেছে, 10-15 মিনিট পরে ঘর থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়, ওনার মা বারান্দা দিয়ে ব্যালকনি দিয়ে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে। তো আমরা গিয়েছিলাম, গিয়ে দেখি ম্যাডাম তো মাটিতে মেঝেতে পড়ে আছে, থেকে হাত দিয়ে চ্যানেল করা ছিল ডান হাতে, ওখান দিয়ে ব্লিডিং হচ্ছে। তো আমরা কয়েকজন গিয়েছিলাম, গিয়ে ওনাকে বেড কাভারে করে চ্যাঙ্গলা করে নামিয়ে নিচে নিয়ে এসে টেচারে করে নার্সিংহোমে ভর্তি করি। তারপর স্যারকে ডাকা হয়, ডক্টরকে। উনি এসে দেখে বললেন যে না, এখানে হবে না, হসপিটালে নিয়ে যান। তো হসপিটালে তখন নিয়ে চলে গেল। আবারও সুজিতের কাছেই যাব। সুজিত, এই যে প্রত্যক্ষদর্শীর যে বক্তব্য, সেই বক্তব্যের দিকেও আমরা নজর রাখছিলাম। এই যে চিৎকার করার কথা বলে, চিৎকার কে করলেন? তাহলে তরুণী চিকিৎসকের মা, সেক্ষেত্রে তাহলে তার হাতে তো তখনও তরুণীর হাতে চ্যানেল করা ছিল। দেখো, যখন চিৎকার করছেন তিনি, তখন যেহেতু বাড়ির মধ্যে মা ও মেয়ে থাকেন, সাহায্য চেয়ে প্রতিবেশীদেরকে চিৎকার করছিলেন যে আমার মেয়ের কি হয়ে গেল। এই যে চিৎকার করাটা, এটা কিন্তু এটাই ছিল। সেটা কিন্তু তখন বাড়ি ফিরে আসার পর, আর বাড়ি থেকে বেরিয়েছেন কিন্তু 7 সকালে, 7:30টায় মহিষাদলের নার্সিংহোমে আসেন। নার্সিংহোমের মালিক বা চিকিৎসক তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন, বা তার সঙ্গে টেকনিশিয়ান যিনি ছিলেন তিনিও পরিষ্কার করে বলেছেন এখানে সুস্থ ছিলেন। তিনি হাসপাতাল, যে নার্সিংহোম বেসরকারি যে হাসপাতালে গিয়েছিলেন মহিষাদলে, সেখানে বাস থেকে নেবে, তিনি তমলুক থেকে এসে বাস থেকে নেবে টোটোতে চেপেই গিয়েছিলেন, একেবারে সুস্থ। সেখানেও কাজ করার পর লাস্ট টাইম ওটি যখন শেষ মুহূর্তে টেকনিশিয়ানকে তিনি বলে দেন যে আমি যাচ্ছি, আরও তমলুকে কাজ আছে, এবং সুস্থভাবে বেরিয়ে বাস ধরেন। সেসব কিন্তু জানতে পারছি আমরা, এবং সেই যে জানার সঙ্গে আরও জানতে পারছি যে এরপর যে নার্সিংহোমে আসেন, সেখানে যে ওটি রুমে ছিলেন, সেখানে যে চিকিৎসকের সঙ্গে তিনি ছিলেন, সেই চিকিৎসক জানাচ্ছেন যে হঠাৎ করে ফোন আসছিল যে মা কোথাও বাইরে যেতে চাইছিলেন। কাজের মাসি সেটা যখন জানাচ্ছিলেন, তখন একেবারে সুজিত, একেবারে সেই চিকিৎসক, যে চিকিৎসকের কথা তুমি বলছো, সেই চিকিৎসকের বক্তব্য শোনাবো। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে
বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, ওই 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। চিকিৎসক মধুসূদন সাউ অর্থাৎ যে চিকিৎসকের সঙ্গে ওটিতে শালিনী ছিল তার বক্তব্য শোনাচ্ছিলাম। আবার আমি সুজিতের কাছে যাব। সুজিত, এই যে বারবার বাড়ি থেকে ফোন আসছিল বা যে বক্তব্য আমরা চিকিৎসকের থেকেও শুনতে পেলাম, কোথাও তো গিয়ে একটা সমস্যা হচ্ছিলই। সমস্যা হচ্ছিল সেটা কিন্তু এই ডাক্তারবাবুর কথাতে স্পষ্ট হচ্ছে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি যেটা আমরা তুলে ধরছি এবং জানতে চাইছেন সবাই কিভাবে মৃত্যু, শুধু তো তার মা নয়, আমরা জানতে চাইছি, মানুষজন জানতে চাইছেন। কারণ একটা চিকিৎসক 31 বছর বয়স, একটা মহিলা চিকিৎসক, তার এই তরতাজা চিকিৎসক যে কিনা ডিউটি দিল 2টি নার্সিংহোমে, তারপর সে বাড়ি ফিরবে, মৃত্যু হবে, তার মধ্যে কি আছে, বিষয়টা কি রহস্য, শারীরিক অসুস্থতা নাকি অন্য কিছু, সবটাই কিন্তু খতিয়ে যেমন দেখছে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে কিন্তু স্থানীয় মানুষদের সঙ্গে আমরা কথা বলছি এবং তার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ। কিন্তু তিনি এতটাই ভেঙে পড়েছেন স্বাভাবিক, তার ফলে কিন্তু তিনি কথা বলতে পারছেন না। আসলে মা মেয়ের সংসার, ভাড়া বাড়িতে থাকতেন তমলুক শহরে, সেখানে থেকে তমলুকে তার মেয়ে চিকিৎসক হিসেবে কাজ করতেন, বদলি হওয়ার পর কাঁথিতে যাতায়াত করেন। কিন্তু পুরনো যে সম্পর্ক, যে যোগাযোগ, সেখানে তমলুক, মহিষাদল বিভিন্ন জায়গায় তার সুনাম থাকায় তাকে কিন্তু কাজে লাগতে হতো। সেই কাজটা তিনি করতেন এবং গতকালও করেছেন। কোথায় করেছেন আবারও বলি, মহিষাদল তমলুকে। সেখানে করার পরে বাড়ি ফিরলেন, হাতে দেখা গেল চ্যানেল। সেই চ্যানেল থেকে তার মায়ের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, পুলিশের কাছেও কিন্তু প্রশ্ন। একেবারে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে সুজিত, অবশ্যই আমাদেরও নজর থাকবে। কর্তৃপক্ষ কি বলছে, হাসপাতাল কর্তৃপক্ষ, টেকনিশিয়ান যারা কর্মচারী রয়েছেন তারা কি বলছেন দেখি। একটা ওটি ছিল, উনি এসছেন, ওটি করেছেন, সুস্থ অবস্থাতেই এসছেন এবং সুস্থ অবস্থাতেই চলে গেছেন। উনি এসছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। ডাক্তার হিসেবেই চিনি, ডাক্তার হিসেবে ভালো, তাই আমরা মাঝে মধ্যেই ডাকি। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো সেটা তো জানতে ইচ্ছে করছে কেন এরকম হলো। ম্যাডাম এসেছিলেন, নর্মালি এসেছিলেন, বাসেই এসেছিলেন। ওটি ছিল একটা, ওটিতেও উনি নর্মালি আছেন। ওটি অ্যানাস্থেসিয়া দিয়েছেন, অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে উনি বললেন আমার ওটিটা তো আমি পুরো থাকতে পারবো না, অন্য জায়গায় ওটি আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এবার উনি অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আমাদের ওটি চালু হয়ে গেছে। উনি বললেন আমি তাহলে চলে যাচ্ছি, আমার অন্য জায়গায় ওটি আছে। উনি বেরিয়ে গেছেন, নর্মালি যেভাবে এসেছিলেন নর্মালি বেরিয়েই গেলেন। স্বাভাবিকই এসেছিলেন, স্বাভাবিকও নিজেই হেঁটে হেঁটে স্বাভাবিকই বাসে গেছেন, কোনো চ্যানেল ছিল না। খারাপ তো লাগছে, ম্যাডাম সকালে একজন এসেছিলেন ওটি করতেন, এবার হঠাৎ যদি দেখি মারা গেছেন তাহলে খারাপ তো লাগবেই না। প্রায় 11:30 পৌনে 12টা এরকম সময় ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করেন। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে।